কেউ কেউ বলছেন যে আমি টুস করে ঢুকে পড়বো। আপনি গেলেন কেন? বেআইনি ভাবে নয়, রক্ষী বাহিনী যেভাবে খুন করেছে সেইভাবে নয়, নব্য রক্ষী বাহিনী দিয়ে আপনি যেভাবে বাংলাদেশের মানুষকে আয়না করে টেনে নিয়ে বন্ধ করে মাসের পর মাস বছরের পর বছর রেখেছেন সেইভাবে নয়, যেইভাবে বিনা বিচারে যেখানে সেখানে ক্রসফায়ারের নামে মানুষ খুন করেছেন ওইভাবে নয়, আইনি প্রক্রিয়া। এমন একটি আয়োজন গেল 15 বছর আমরা করতে পারিনি। আপনারা দেখেছেন মঞ্চে আমাকে ফুলের তোড়া দেওয়া হয়েছে। এই ফুলের তোড়া আমার প্রাপ্য নয়। যাদের জীবনদানের মধ্য দিয়ে সেই 2009 সাল থেকে আজ পর্যন্ত, বিশেষ করে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা দেশে বিদেশে সমানতালে লড়েছেন, এই ফুলের তোড়া তাদের প্রাপ্য। এই জন্য আমি এই ফুলের তোড়া তাদের জন্য উৎসর্গ করছি। বিগত 15.5 বছর যারা যেভাবেই হোক ক্ষমতায় ছিলেন, তারা জাতিকে উন্নয়নের রাজপথে উঠিয়েছিলেন, মহাসড়কে উঠিয়েছিলেন এবং তারা বিশ্বে উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত করেছিলেন বলে নিজের মুখেই বারবার তারা এই দুটি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কিসের বিনিময়ে? জাতের রক্তের বিনিময়ে, জাতের অর্থ চুষে নেওয়ার বিনিময়ে, মানুষের ইজ্জত লুণ্ঠন করার বিনিময়ে, কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার বিনিময়ে, সকল দলকে কোণঠাসা করে আবার একদলীয় বাকশাল কায়েম করার বিনিময়ে। এর কারণে জনগণের মনে ভোগ, যন্ত্রণা, কষ্ট সেই 2009 সাল থেকে। আর আপনারা তো জানেন যাদের উপর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে, এই দলটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে ক্রমান্বয়ে ক্রমিক 1 থেকে 11 শীর্ষ দায়িত্বশীল নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জেলের ভিতরে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে এবং জেলের বাইরে আরেকজন দায়িত্বশীল রেবের অশোভন আচরণের যন্ত্রণা সহ্য করতে না পেরে হাসপাতালের বেডে তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করে মওলার দরবারে চলে গেছে। এর পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদের উপর গোলাবারুদ নেমে এসেছে। আমাদের শত শত সাথী সঙ্গীকে হত্যা করা হয়েছে। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। এই সিরাজগঞ্জেও সেই পাওনা থেকে বঞ্চিত নন। প্রত্যেকটি জেলায় ছোট ছোট রক্ত আর খাড়ি খাড়ি লাশ তারা জাতিকে উপহার দিয়েছে। আমরা বারবার আন্দোলন করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। এই অশুভ শক্তিকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছি। তার পুঞ্জীভূত ফল হচ্ছে ছাত্র তরুণ জনতার একটি অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এই স্বৈর শাসককে বিদায় নিতে হয়েছে। আমাদের কোন দায়িত্বশীল নেতা যাদের বিরুদ্ধে অন্যায়, যৌক্তিক, মিথ্যা অভিযোগ দায়ের করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তাদেরকেও বাংলাদেশ থেকে পালিয়ে যাননি, পালিয়ে যাওয়ার জন্য 1 সেকেন্ডের জন্য চেষ্টা করেনি। তারা আপন দেশে থেকেছিল। কারণ আমাদের কোনো মামার দেশ নাই, মাসির দেশ নাই, দাদার দেশ নাই, দেশ আমাদের। আল্লাহ এখানে আমাদেরকে জন্ম দিয়েছেন। যতদিন পছন্দ করবেন এই দেশটাকে বুকে আঁকড়ে ধরেই আমরা এই জীবনে বেঁচে থাকতে চাই। এই দেশের সুখ, শান্তি, দুঃখ, বেদনার সাথে আমাদের অন্তরের সম্পর্ক মিশে আছে। এমনকি যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সমাজ পরিবর্তনের একজন কারিগর জনাব মীর কাসেম আলী কিন্তু বাংলাদেশে ছিলেনই, তিনি আমেরিকায় ছিলেন। তার কিছু কিছু বন্ধু তাদেরকে পরামর্শ দিয়েছিল আপনার জন্য উত্তম হবে দেশে ফিরে না আসা। তিনি বলেছিলেন কেন? তারা বলেছিল যেভাবে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে, অপরাপর নেতৃবৃন্দকে হেনস্থা করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে, আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তিনি বলেছেন আমি একজন মুমিন হিসাবে তার মোকাবেলা করব। আমি দেশে যাব, আমি চিৎকার দিয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। এরপরে যদি আমাকে ফাঁসি দেওয়া হয়
আমি হাসি মুখে বরণ করে নেব। তাই হয়েছে। তার তো পালানোর কোন প্রশ্ন ছিল না, তিনি তো ছিলেনই বিদেশে, কিন্তু তার এই আস্থা ছিল যে তিনি নিরপরাধ। এই আস্থা ছিল এই দেশটা, এই আস্থা ছিল যে তিনি সত্যকে উচ্চকিত করতে পারবেন। এই আস্থা ছিল তিনি আদালতের সামনে দাঁড়িয়ে এই কথা বলার সাহস রাখেন যে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আলহামদুলিল্লাহ তিনি এসেছিলেন। মওলার দরবারে শুকরিয়া আদায় করি, আমাদের দায়িত্বশীলদেরকে নিয়ে কত না নাটক করা হয়েছে। একবার শুধু তাদের মুখ দিয়ে এই কথাটা বের করা যায় কিনা যে আমাদেরকে প্রাণ ভিক্ষা দেওয়া হোক, তারা এই কথাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। প্রাণ দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রাণ নেওয়ার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতীতে নবীগণকে ফাঁসি দেওয়া হয়েছে, পাহাড়ের চূড়া থেকে লাঠি মেরে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে, কিন্তু তারা কারো কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি। সাংবাদিক বন্ধুগণ, এই 15.5 বছর আপনারাও স্বাধীন ছিলেন না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মজলুম দলগুলোর বিরুদ্ধে আপনাদের কলম এবং মুখ চলেছে। কারো ভয়ে, লোভে কিনা আমি তা বলতে পারবো না। অনেকেই বলেন চাপের কাছে আমরা অসহায় ছিলাম, আর শাসকরা বরাবর বলেছে মিডিয়া আমাদের স্বাধীন। কতটুকু স্বাধীন আপনারাই ভালো বলতে পারবেন, তবে সে স্বাধীনতার ফল আমরা দেখতে পাইনি। এই জন্য আপনাদেরকে দায়ী করবো না, আর অতীতে ফিরেও যাব। আমরাই শুধু মজলুম ছিলাম না, মজলুম ছিল অবভিয়াসলি বিএনপি ছিল, অন্যান্য সংগঠনগুলো ছিল, 18 কোটি মানুষ ছিল, এমনকি রাস্তার একজন ভিক্ষুক মজলুম ছিল। তাদের জুলুম থেকে কেউ রেহাই পায়নি। ভিক্ষুককেও কোনো কোনো জায়গায় ভিক্ষা করতে হলে আগে ক্যাডারদেরকে সকালবেলা ট্যাক্স দিয়ে তারপরে ওই জায়গায় ভিক্ষার বাটি নিয়ে বসতে হতো। সন্ধ্যাবেলায় খাবার কেনার জন্য যখন গিয়েছে করে ফিরবে, তখন 30 টাকার পেঁয়াজ তাকে 300 টাকায় কিনতে বাধ্য করা হয়েছে। সিন্ডিকেট করার মাধ্যমে এইভাবে মানুষের রিজেকের উপর কালো থাবা বিস্তার করা হয়েছে। তাদের জুলুম থেকে কেউ রেহাই পায়। হ্যাঁ, পেয়েছে মুসলিমীয় একটা গোষ্ঠীর কিছু মানুষ। এখন এতদিন আপনারা ছিলেন কঠিন কষ্টের মধ্যে, এখন তারা আছেন কঠিন বিপদের মধ্যে। কেন এই বিপদ ডেকে আনলেন? কেন ভাই এমন রাজনীতি আপনাকে করতে হবে? কলা পাতার উপর সীমান্তে গিয়ে ঘুমাতে হবে? রাজনীতি কেন করতে হবে বলেন তো দেখি? কেন মাছের কোনার মতো এক খাল থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে হবে? এ রাজনীতি কেন করলেন? এমন রাজনীতি করুন, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, দিন শেষে আপনি যেন সম্মানের সাথে দাঁড়ায় থাকতে পারেন, এমন রাজনীতিটাই করা উচিত ছিল। এখন সীমান্তের ওপারে গিয়ে, সত্য না মিথ্যা বলতে পারবো না, কেউ কেউ বলছেন যে আমি টুস করে ঢুকে পড়বো। আপনি গেলেন কেন? আপনাকে যেতে কে বলেছিল? আমরা তো যেতে বলিনি। আমরা বলেছিলাম, আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন। এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন, সেটা একটু দেখার দরকার ছিল। আপনি গেলেন, আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন। এটাই হতো আপনার সত্যিকারের রাজনীতির সুলভ আচরণ। তারপরে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন, আপনাকে আসতে হবে, আসা উচিত। কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার। আপনি নিরীহ লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় আপনি নিয়েছেন আদালতে, মা বোনদেরকেও আপনি ছাড় দেননি, করেছেন আপনি লাঞ্ছিত। আপনি একজন মাসুম, এবার মা বোনদের কষ্টের একটু আপনি অংশীদার হন, আপনাকে আসতে হবে। এরকম আরো যারা আছেন তাদেরও আসা উচিত, এবং এটাই হচ্ছে বিবেকের দাবি, এটাই হচ্ছে মানবতার দাবি। সম্মানিত ভাই বন্ধুগণ, কিন্তু যেই সংগঠনটি সবচেয়ে বড় মজলুম, এই সংগঠন এই দ্বিতীয় স্বাধীনতার উষালগ্নে ঘোষণা দিয়েছে যে আমরা কারো উপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, যুগ যুগ ধরে এটা চলতে থাকে। আমরা চাই এই নোংরা কাজের এখানেই পরিসমাপ্তি ঘটুক। তবে ন্যায় এবং ইনসাফের দাবি হচ্ছে যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট
অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে, এবং সেটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, বেআইনি ভাবে নয়। রক্ষী বাহিনী যেভাবে খুন করেছে সেইভাবে নয়, নব্য রক্ষী বাহিনী দিয়ে আপনি যেভাবে বাংলাদেশের মানুষকে আয়না করে টেনে নিয়ে বন্ধ করে মাসের পর মাস, বছরের পর বছর রেখেছেন, সেইভাবে নয়। যেইভাবে বিনা বিচারে যেখানে সেখানে ক্রসফায়ারের নামে মানুষ খুন করেছেন, ওইভাবে নয়, আইনি প্রক্রিয়ার মধ্যে। যদি সেই আইনের শাসন বাংলাদেশে কায়েম হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আর পথ হারাবে না। আমরা চাই বাংলাদেশ তার মুক্তির যে পথে উঠেছে, রাস্তায় উঠেছে, গন্তব্যে না পৌঁছা পর্যন্ত বাংলাদেশ চলতে থাকুক। কোন কালো অপশক্তি যদি বাংলাদেশকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে চায়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত তাদেরকে প্রতিহত করে দিবে ইনশাআল্লাহ। তাই এ সময় জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন। জাতির মৌলিক ইস্যুতে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল দল জোট তার নিজস্ব অবস্থান থেকে রাজনীতি করবে, বিবেকের কারণে যা বলা দরকার বলবে, বর্তমান সরকারেরও প্রয়োজনীয় সমালোচনা করবে, আবার সাথে সাথে এই সরকার যাতে সংস্কারের কাজগুলো সফলভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতাও দেবে। এইভাবে ভারসাম্যহীন কর্মপদ্ধতির মধ্য দিয়ে সকলের রাজনীতির সামনে এগিয়ে যাক। দল ভিন্ন, ঝোট ভিন্ন থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। সবাই আমার মনের মতো পছন্দের কথা বলবে না, এটাও গণতন্ত্রের সৌন্দর্য। এই জন্য সমালোচনা সহ্য করার মানসিকতা আমাদের থাকতে হবে। যারা সমালোচনা করে তারাই তো প্রকৃত আমার বন্ধু। যারা আমার সমালোচনা করে না, আমার ভুল দেখে উৎসুক থাকে, তারা আমার বন্ধু হতে পারে না। আমরা সমালোচনাকে ওয়েলকাম করি, অভিনন্দন জানাই, উৎসাহিত করি। ভাষা আপনার ভাবটা যেন হয় সত্যের উপর প্রতিষ্ঠিত, তাহলে ওই ভাব থেকে ভাষা আপনার যাই হোক, এই সমাজ এবং আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা খুঁজে নেব ইনশাআল্লাহ। আমি এই কয়েকটি কথা বলে আপাতত সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করব, আপনারা আসুন। বিকেলে আমাদের মুক্ত অধিবেশন আছে, সেখানে জাতির উদ্দেশ্যে আমাদের আরো কিছু কথা থাকবে। সেই কথাগুলা আপনারা ধারণ করে গণতন্ত্র বিকাশে আপনারা হন অংশীদার।